রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বারের নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। ক্ষমতাসীনরা যত দায়বদ্ধ থাকবে ততই রাষ্ট্র হবে শক্তিশালী বললেন তারেক রহমান। মির্জা ফখরুলের গ্রেফতারে হাত ছিল সাংবাদিক ইকবাল সোবহানের দাবি রিজভির। গুম হত্যায় জড়িত যে কোনো বাহিনীর সদস্যের বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলছে প্রসিকিউশন। ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগীরা। এবং বেসরকারি বিনিয়োগে ভাটায় অর্থনৈতিক মন্দার শঙ্কা খোদ পরিকল্পনা উপদেষ্টা। চট্টগ্রামে পয়ঃনিষ্কাশনের আধুনিকায়ন সহ একনেক সভায় 5 প্রকল্পের অনুমোদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিকে রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলছেন, ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার। বন্ধ নয়, নীতিমালা চান রিকশা চালকরাও। সোমবারও আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উপার্জনের কথা বিবেচনা করে আপাতত ব্যাটারি চালিত রিকশা চালু রাখার আবেদন জানায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আশ্বাস দেন যান্ত্রিক বাহনকে দ্রুত নীতিমালার আওতায় আনার। ঘোর বিরোধিতা করেন প্যাডেল চালিত রিকশা মালিকদের আইনজীবী। তাদের দাবি, অবৈধ বাহনকে চলাচলের অনুমতি দিলে সড়কে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারে কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত হওয়া জরুরি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে ক্ষমতাসীনদের দায়বদ্ধতায় শক্তিশালী হবে রাষ্ট্র। সাংবাদিকদের সংগঠন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। ভিন্ন মতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপির নেতাকর্মীদের। যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও দেখছি টক শোতে
শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। করতে চাই না, তবে যে কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আদালতের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করা গেলে তারেক রহমানের মামলা কেন তুলে নেওয়া হবে না, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান সেলিমা রহমান। বলেন, দেশকে এখনও অস্থিতিশীল করার পরিকল্পনা করছে স্বৈরাচারের দোসররা। এ সময় রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারি নাই। আমাদের মিথ্যা মামলা যদি সরকারের একটা আদেশে যদি চলে যেতে হবে, কেন এই মামলাগুলো এখনো ঝুলছে, কেন তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছে না? আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে, সরকারের উপর জোর দিতে হবে, জনগণের মুখে আওয়াজ তুলতে হবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ঘটল এক রহস্যজনক ঘটনা। লাখ টাকা ঋণ পাওয়ার আশায় বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হতে থাকেন মানুষ। সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও এলাকাবাসী বলছে, সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির দাবি, এটি কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না। সব আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে এমন চিন্তা ঠিক নয়। শাহবাগে জড়ো হওয়া সমবেতদের দাবি, বিনা সুদে ঋণ দেয়া হবে জেনেই তারা ছুটে এসেছিলেন এখানে। আমরা লোক চিনি না, ফোন দিছে, ফোন দিতে টাকা দেবো এসব করে লিয়েছে আমরা। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, একটি চক্র কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদের ঋণের লোভ দেখিয়ে সারা দেশ থেকে লোক জড়ো করে সরকার বিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ বারে বারে ষড়যন্ত্র কইরা এইভাবে বারে বারে দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। তাদের 1 লাখ টাকা করে দিবে এই লোভ দেখাইয়া তাদেরকে নিয়ে আসছে এখানে একটা মিটিং মিছিল করার জন্য। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে গণঅভ্যর্থনের জন্য তাদেরকে এখানে আছে একটা নকশা করার জন্য আর কি। বেলা 12টায় শাহবাগ এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আয়োজকদের আটক করা হয়েছে জানতে পেরে তিনি শাহবাগ থানায় যান, কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। পুলিশ বলছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। গাড়ি ভর্তি করে আমাদের গ্রামের মা বোনরা যারা এই যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে তারা আসছে, তাদের কিন্তু আমরা দাঁড় করিয়ে 2-3টা গাড়ি একসাথে দাঁড় করিয়ে আমরা কিন্তু বুঝিয়েছি যে এই বিষয়। পরে তারা বুঝতে পারছে যে আমরা তো এত কিছু জানি না। আমরা ভাবছি যে আমাদের এখানে আসলেই, তারা তো সমাবেশ বোঝে না, বলে মিটিং, যে মিটিংয়ে আসলেই আমাদের টাকা দেওয়া হবে। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনে নতুন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান তিনি। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছেন বলেও মত দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনাররা।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা 11:30টার দিকে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা, এবং ইনশাল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচনী রূপরেখা তুলে ধরা হবে। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। জবাবদিহিতা নিশ্চিত করে নির্বাচন কমিশনের সব কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশে বিচারের পথ খুলল জোরপূর্বক গুমের। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতাও পেল বিশেষ ট্রাইব্যুনাল। ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র ও আসামি পক্ষের বিদেশি আইনজীবী নিয়োগ করার সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। এছাড়া এই আইনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পাওয়ার বিধানও রাখা হয়েছে। সকালে সংশোধিত অধ্যাদেশে নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে প্রসিকিউশন। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। আওয়ামী লীগ শাসন আমলে গড়া ট্রাইব্যুনাল তাদেরই করা আইনে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিচার করার সিদ্ধান্ত নেওয়ার পর আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। মতামত নেওয়া হয় বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টিও, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে উল্লেখ নেই কিছুই। নতুন আইন কতটা যুগোপযোগী হলো সোমবার তার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। তারা বলছেন, আইনের ত্রুটি সারানোর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতের বিধিবিধান অন্তর্ভুক্ত রয়েছে নতুন অধ্যাদেশে। থাকছে বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ। আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। বিদেশে বসে কেউ অপরাধ করলে তাকেও করা যাবে বিচারের মুখোমুখি। জোরপূর্বক গুমকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে জড়িত র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও বিচার করা যাবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পথও খুলেছে নতুন আইনে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয়, তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে, তাকেও বিচার করা যাবে। শুধু তাই নয়, নতুন অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরায় পোশাক কর্মী হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। কর্মকর্তা রিমান্ডে প্রার্থনা করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং জাহাঙ্গীর আলম, একজন সাবেক সচিব, আমির হোসেন আমু চতুর্দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়কারী এবং প্যাসিজের অন্যতম সহযোগী আমির হোসেন আমু, এবং আরেকজন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, তাকেও এই মামলায় এদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গার্মেন্টস কর্মী হত্যায় সাবেক আইজিপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। আমরা তার বক্তব্যে আমরা বলছি যে ওনার 10 দিনের রিমান্ডে বা রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। উনি একজন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ছিলেন এবং ওনার ভূমিকা এই ফিল্ড লেভেলে না। সময় সংবাদ আরও থাকছে। নতুন আতঙ্ক ফেলে দেওয়া প্রযুক্তি পণ্য, ভারী ধাতুর দূষণে বাড়ছে মরণব্যাধি, ক্যান্সারের মতো নানা স্বাস্থ্য ঝুঁকি। নীতিমালার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগে ভাটা পড়ায় অর্থনৈতিক মন্দার শঙ্কায় সরকার।
দুপুরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক ব্রিফিংয়ে জানান, দুর্নীতি ও অপচয় ঠেকাতে প্রকল্প বাস্তবায়নের হার কমলেও এখন থেকে কাজের গতি বাড়ানো হবে। একনেক সভায় প্রায় ৬,০০০ কোটি টাকার ৫টি প্রকল্পে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প ও বাকি 3টি সংশোধিত। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫,৯১৫ কোটি টাকা, যার মধ্যে ৪,৭৮৭ কোটি টাকার যোগান দিবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান। একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক বৃদ্ধি, মংলা বন্দরের বর্জ্য অপসারণ ও চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উপর আলাদা গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই, গ্রিডের অভাব। মংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা এটা চলমান, প্রায় শেষ দিকে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় বিষয়। আমরা এই প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা বাস্তবায়ন করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে। অপচয় রোধ করতে গিয়ে, দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে, যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে। যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা, বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। একেবারে অলস পড়ে আছে 450 কোটি টাকায় নির্মিত বাংলাদেশের একমাত্র 7 স্টার মানের রিসোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ। কমিশন বাণিজ্যের জন্য এই অযৌক্তিক স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্ধান্তহীনতার জটিলতায় যা এখন পরিত্যক্ত হওয়ার পথে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চোখ ধাঁধানো বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া, সুসজ্জিত বহুতল ভবন, মাঝখানে নান্দনিক 2টি সেতু, তলদেশে বয়ে চলেছে নদী, মনোমুগ্ধকর সুইমিং পুল, আছে প্রায় 5,000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় আনোয়ারা প্রান্তে বাংলাদেশের প্রথম 7 স্টার মানের এই রিসোর্ট। ব্যয় 450 কোটি টাকা। টানেলের ব্যয় বাড়িয়ে অযৌক্তিকভাবে নির্মাণ করায় 6 মাস পরেও পড়ে আছে একেবারে খালি। বাংলা আছে 31টা, এর মধ্যে হচ্ছে ভিআইপি বাংলা আছে একটা। 72 একর জায়গায় সার্ভিস এরিয়া জুড়ে রিসোর্টে ভিআইপি অতিথিশালা ছাড়া আছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস, যেটি করা হয় মূলত কমিশন বাণিজ্যের জন্য। চট্টগ্রাম নগরের খুব কাছাকাছি এই জায়গাতে এই রিসোর্টটি কতটুকু ভায়াবল হবে আমি জানি না। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানিকে শীঘ্রই লিজ দেয়া হবে। চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। এমনিতেই লোকসানের মুখে কর্ণফুলী টানেল, তার উপর এই টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই অতিথিশালা। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও ঠাঁই পড়ে আছে 6 মাস ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী মার্চে শ্রম আইনের যেসব অংশ সংশোধন করা হবে সেখানে যুক্তরাষ্ট্রের পরামর্শের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। শ্রম বৈষম্য শিল্প খাতের জন্য বড় সমস্যা হিসেবে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান সচিবের সঙ্গে বৈঠক করেন তারা। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম বৈষম্য ও ট্রেড ইউনিয়ন করতে না দেয়াকে শিল্প খাতের জন্য বড় সমস্যা হিসেবে দেখছে সরকার। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে এখন বিদ্যমান 20% মেম্বারশিপের প্রয়োজন হয়, এটা রিডিউস করার তাদের একটা রিকমেন্ডেশন আছে। আমরা তাদেরকে বলেছি যে ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করেছি। এ সময় বেতন বাড়ানোর উদ্যোগ সহ সম্প্রতি শ্রম অসন্তোষ মোকাবেলায় শ্রমিক, মালিক ও সরকারের নেয়া 18 দফায় যুক্তরাষ্ট্র সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান শ্রম সচিব। আমরা যে অন ট্র্যাকে আছি এটা তারা হাইলি অ্যাপ্রিশিয়েট করেছে। আইএলও, ইউরোপিয়ান ইউনিয়ন, জিআইজেড এবং ইউএসএ এই সবার সাথে কিন্তু একই ইস্যু নিয়ে কাজ করছে এবং ওদের যে 11 পয়েন্টের যেটা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের যে 18 পয়েন্ট যে আমরা এগ্রিমেন্ট করেছি তার বাইরে নয়। এ সময় তিনি নিশ্চিত করেন আগামী মার্চের মধ্যে সংশোধিত শ্রম আইনে মার্কিন প্রশাসনের দেয়া পরামর্শের প্রতিফলন ঘটবে। এই 3 মাসে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো অগ্রগতি করব, প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করা হবে এবং তারা সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে করার বিষয়টা বলেছে। ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন সেই উপদেষ্টা মহোদয়ের পরামর্শ মতো আমরা সেই ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা এই কাজগুলো করব। সচিব আশ্বস্ত করেন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ হলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও বাড়বে। এরপরে টিএনজেড গার্মেন্টস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজুকের তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্ল্যানিং উইক 2024 উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজুকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার নির্দেশ দেন তিনি। যেটাই বলেন, প্রজেক্ট ছাড়া সরকারি অফিসগুলো এখন আর কাজ করতে চায় না। যে জলাশয়কে উনি সাধারণ এবং মুখ্য করে দিলেন, অথচ জলাশয় আইনে সাধারণ এবং মুখ্য কোনো কথাই নেই। এটা চেয়ারম্যান মহোদয়কেও বলেছি যে এটা হতে পারে না। কোনো ভূমিদস্যুকে তো শাস্তি পাইতে দেখি নাই এখনো পর্যন্ত। একটা ভূমিদস্যুর কথা বলুক, রাজুক যে সে শাস্তি দিয়েছে। আপনারা ড্রাইভ শুরু করেন এবং মানুষকে বোঝান যে তোমার জমি হইলেও তুমি এটাতে ভরাট করতে পারবা না, বরং তোমাকে আমরা ওয়াটার রিক্রিয়েশন একটা পার্ক করে দিই, তুমি সেখান থেকে আয় করো, প্লাস তুমি তোমার চাষাবাদ করো। ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী 6 নারী ফুটবলারকে দেয়া হচ্ছে সংবর্ধনা। এই মুহূর্তে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। করে বাংলাদেশের নারীরা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছে। আর এই শিরোপা অর্জনের ক্ষেত্রে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যে সেই দলের চ্যাম্পিয়ন দলের 6 সদস্য কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার। আজকে এই 6 স্বর্ণকন্যাকে ধোবাউড়া উপজেলার কিন্তু তাদেরকে আজকে সংবর্ধনা করা হয়েছে। এখানে মূলত কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির আয়োজনে তাদেরকে এই নিজের এলাকায় নিজের উপজেলায় আজকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং এই সংবর্ধনা স্থলে আছেন এই কীর্তিমান ফুটবল কন্যা, কলসিন্দুর কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিম। এর আগে তাদেরকে বিকেলে এখানকার যে পাকা সড়ক, সেই পাকা সড়ক থেকে যে ধোবাউড়া খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে তাদেরকে গার্ড অফ অনার দিয়ে আসলে এবং লাল গালিচা সংবর্ধনা দিয়ে ড্রাম বাজিয়ে আসলে তাদেরকে এই সংবর্ধনা মঞ্চে আনা হয়। পথে কিশোরীদের ছেটানো হয় ফুলের শুভেচ্ছা সংবর্ধনা এবং এই যে আয়োজক কমিটি এটি মূলত প্রধান সমন্বয়ক হিসেবে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালিম প্রিন্স। তবে তিনি যেটি জানিয়েছেন যে এই নির্দলীয় আবরণে কিন্তু এখানে ধোবাউড়া হালুয়াঘাটের রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিকদের সমন্বয়ে এই সংবর্ধনার যে আয়োজক কমিটি সেই আয়োজক কমিটিটি গঠন করা হয় এবং তাদের হাতে আসলে কিছুক্ষণ আগে ফুলের তোড়া এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
এবং এখানকার যে স্বর্ণকন্যা যারা রয়েছেন সানজিদা তহুরারা তারা যেমনটি জানিয়েছেন যে তারা চান যে তাদের পরবর্তী জেনারেশনও আসলে এই ধরনের এই যে জাতীয় দলের একটি বড় অংশ সেই বড় অংশ যেন তাদের উপস্থিত থাকে এবং অংশগ্রহণ থাকে। সেজন্য প্রশাসন যাতে এই কলসুন্দর কন্যাদেরকে আরো বেশি করে বিশেষ ব্যবস্থা নেয় এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলে, যাতে পরবর্তী প্রজন্ম আসলে তাদের এই ময়মনসিংহের ধোবাউড়া থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে আসলে বিশেষ অবদান রাখতে পারে তেমনটি আসলে তারা চান। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে এই ময়মনসিংহের ধোবাউড়ার কীর্তিমান যে স্বর্ণকন্যা তাদের সংবাদ অনুষ্ঠান থেকে সবশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম ময়মনসিংহে। পরিবেশের নতুন আতঙ্ক ই বর্জ্য। দেশে ই বর্জ্য যেমন প্রতিনিয়ত বাড়ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ই বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ায় সঠিক পদ্ধতি অনুসরণ না করা হলে এর মধ্যে থাকা সব ভারী ধাতুর সংস্পর্শে শ্বাসকষ্ট, চর্ম ও স্নায়ুরোগ এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধিরও ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তার মান নিশ্চিত ও নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শাহিন আহমেদের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ই বর্জ্য পরিবেশ দূষণের একটি নতুন উপকরণ। ব্যবহারের পর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অচল বা সচল অবস্থায় ফেলে দেওয়া হয় সেটাই ই বর্জ্য। এসব বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তবে এই বিপুল পরিমাণ বর্জ্য সামলাতে বাংলাদেশ কি প্রস্তুত? লেড, মার্কারি, নিকেল এগুলো পানিতে মিশিয়ে পানিকে দূষণ করে থাকে, জলজ উদ্ভিদ ও প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তীতে শাক সবজি এবং বিভিন্ন রকমের ফসল বা ফলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। মানবাধিকার সংগঠন ভয়েসের একটি গবেষণা বলছে এই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় 50,000 শিশু, যাদের প্রায় 15 ভাগই প্রতি বছর ই বর্জ্যের সংস্পর্শে আসার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। গোডাউনে নিয়ে যাই, এই জায়গায় আলাদা করি। এক যুগ ধরে পুরনো কিংবা নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করেন এই খুচরা ব্যবসায়ী। কথা বলে জানা যায় শ্বাসকষ্ট, কাশির মতো রোগে ভুগতে হয় প্রায়। অনেক সময় কাশি মাসি হয়, ওষুধ বিড়ি খাই, ঠিক হয়ে যায়। ধুলাবালিতে এগুলো ময়লা কাজ। সমস্যা তো হয়, মাঝে মাঝে ডাক্তার দোকান আছে, ওষুধ কিনে আনি। চিকিৎসকরা সতর্ক করছেন ই বর্জ্যে থাকা বিভিন্ন ভারী ধাতুর দূষণ রোধ করা না গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে দিন দিন। আমরা যেন যত্রতত্র এই জিনিসগুলো অন্য যেসব ময়লা সেগুলো না ফেলে সেগুলির জন্য একটা যখন ফেলবো সেটার জন্য আমাদের কোনো এরিয়ায় বা পাড়া মহল্লে সেপারেট জায়গা থাকে এই বর্জ্যগুলির জন্য কোনো একটা জায়গায় ফেলা। এই অবস্থায় এ থেকে উত্তরণে ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। আলাদা করে ফর্মাল সেক্টরে এটি সেগ্রিগেশনের বা রিসাইক্লিংয়ের দরকার আছে। সরকারের পক্ষ থেকে ট্রেনিং বা ব্যবসা যারা করছে বা আলাদা যারা করছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ফর্মাল সেক্টরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া যেতে পারে। 2021 সালে ই বর্জ্য বিধিমালা প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন দেখা যায়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান ই বর্জ্য নীতিমালা 2021 জোরালোভাবে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আনন্দমুখর পরিবেশে হয়ে গেল ইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত বিয়ন্ড বাউন্ডারিজ 24। বৈজ্ঞানিক ধারণা ও সৃজনশীলতার যৌথ উদাহরণ তৈরিতে 3টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটির ইইই বিভাগ। প্রতিযোগিতায় 20টি পোস্টার প্রেজেন্টেশন টিম, 12টির বেশি প্রজেক্ট প্রেজেন্টেশন টিম এবং রোবো পেনাল্টিতে অংশ নেন প্রায় 300 জন প্রতিযোগী। শুক্রবার আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল সময় টিভি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী। পরে বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং 20,000 টাকা মূল্যের প্রাইজ মানি তুলে দেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ইইই বিভাগের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল হক সোহান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বারের। নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ।
এবং ক্ষমতাসীনরা যত দায়বদ্ধ থাকবে রাষ্ট্র ততই শক্তিশালী হবে বললেন তারেক রহমান। মির্জা ফখরুলের গ্রেফতারে হাত ছিল সাংবাদিক ইকবাল সোবহানের দাবি রিজভির। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।